আমার নাম পায়েল আর আমার বয়স ২৪ বছর। এই মুহূর্তে আমি পার্কে বসে আছি। আর আমি জানি যে কাজ আমি করছি সেটা আমার পরিবারের জন্য খুবই খারাপ। কিন্তু আমি আমার ভালোবাসার সামনে অসহায় হয়ে গেছিলাম। কিছু সময় পরেই আমার ভালোবাসা রনকে আসতে দেখে আমি সঙ্গে সঙ্গে নিজের জায়গা থেকে দাঁড়িয়ে গেলাম। আমার হৃদয় খুব জোরে জোরে ধুকধুক করছিল। না জানি রন কি কথা বলার জন্য আজকে আমাকে এখানে ডেকেছে। আমি সকালবেলা যখন উঠলাম তখন হঠাৎই ওর ফোন আসতে লাগলো। ও সবসময় আমাকে রাতে ফোন করত। এই সময় ফোন করার উদ্দেশ্য আমি বুঝতে পারছিলাম না, তাই তাড়াতাড়ি করে কল রিসিভ করলাম। কিন্তু যে কথা সে বলল সেটা শুনে আমি ঘাবড়ে গেলাম। কেননা রন বলতে লাগলো, আমাকে আজকে তোমার সঙ্গে দেখা করতে হবে, তোমাদের বাড়ির কাছে পার্কে দুপুরে চলে এসো। আমি তাড়াতাড়ি করে বললাম, এটা আমার পক্ষে সম্ভব না। বাড়িতে বাবা দাদা দুজনেই আছে, তাই আমি কিভাবে বাড়ি থেকে বাইরে বেরোবো। ও তাড়াতাড়ি করে বলল, যদি আমার আবেগের দাম তোমার কাছে একটু থাকে, আর যদি তোমার জন্য আমি প্রয়োজনীয় হই, তাহলে তুমি দুপুর ২টার সময় পার্কে পৌঁছে যেও। সেই সময় সেখানে কেউই থাকবে না। আমাকে তোমার সাথে একটা ফাঁকা জায়গায় দেখা করে কথা বলতে হবে। এই কারণে আমি তাড়াতাড়ি নিজের মাকে বাহানা করে বলেছিলাম যে আমি বন্ধুর বাড়িতে যাচ্ছি। মা আমাকে থামানোর অনেক চেষ্টা করেছিল, কেননা বাবা বাড়িতেই ছিল। আমি যদি যাই তাহলে সে নিশ্চয়ই মাকে প্রশ্ন করবে যে পায়েল কোথায় গেছে। রন যখন কাছে এলো তখন আমি ওর গলা জড়ে ধরতে গেলাম, কিন্তু ও আমাকে হাত দিয়ে ইশারা করে থামতে বলে দিল। আমার হৃদয় জোরে জোরে ধুকধুক করছিল। ওর ফোনেই আমার আইডিয়া হয়ে গেছিল যে ব্যাপারটা কোনো মামুলি ব্যাপার না। যখন ও এত ঘাবড়ে আমাকে দেখা করার জন্য ডাকছে, তখন নিশ্চয়ই এর পিছনে কোনো বড় কারণ লুকিয়ে আছে। ও আমার দিকে তাকিয়ে বলে বসলো, যাও। ওর কথায় কেমন যেন একটা ভাব ছিল, যাতে আমি আরো বেশি ঘাবড়ে গেলাম। রন আমার দিকে তাকিয়ে বলল, আমি জানি পায়েল, তুমি আমাকে খুব ভালোবাসো, কিন্তু আমি অসহায়। অনেক চেষ্টা করেছি, কিন্তু আমার মা কোনো মতেই রাজি হচ্ছে না। আমি কোনো ভূমিকা না করেই কথা বলবো। আমি কালকে রাতে মায়ের সাথে তোমার ব্যাপারে কথা বলেছিলাম, আর সে আমার সামনেই নিজেই নিজেকে মারতে চেষ্টা করেছিল। আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু নিজের মাকে এভাবে হারানো সহ্য করতে পারবো না। তুমি আমার জীবনে শুধুমাত্র ২ বছর আগে এসেছো, কিন্তু আমি আমার মায়ের সাথে ২৬ বছর ধরে থাকছি। সে আমাকে ছোট থেকে বড় করেছে, আমাকে আঙুল ধরে হাঁটতে শিখিয়েছে। আমি কোনো অবস্থাতে তার বিরুদ্ধে যেতে পারবো না। এ কারণে আমি তোমার সামনে হাত জোড় করে বলছি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। ও যে আন্দাজে আমার সাথে এই কথা বলছিল, তাতে যেন আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেল। আমি হতভম্ব চোখে রনকে দেখছিলাম, ও কি সব বলছে। এরপরে আমি ওকে বললাম, তুমি আমার সাথে এরকম করতে পারো না। আর তুমি আমার কাছে প্রতিজ্ঞা করেছিলে যে তুমি নিজের মাকে রাজি করাবে। এই কারণে আমি তোমার উপরে আমার জীবন যৌবন সবকিছু লুটিয়ে দিয়েছি, কিন্তু তুমি আমাকে সেটাও দেওনি যেটা আমি চাইতাম। আমার আওয়াজ কাঁপছিল। আমার এরকম মনে হচ্ছিল যেন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে, আর আকাশ আমার মাথার উপরে ভেঙে পড়েছে। আমি যে মানুষটাকে মন দিয়ে ভালোবেসেছি, সে আমার সামনে দাঁড়িয়ে আমাকে বলছে আমার কাছে এখন আর তোমার কোনো গুরুত্বই নেই, কারণ আমার মা তোমাকে বিয়ে করতে না করে দিয়েছে। ও হঠাৎ করে আমার হাত ধরল আর আমার দিকে তাকিয়ে বলল, এইটাই আমাদের শেষ দেখা। আমি তোমার সঙ্গে এই কারণে দেখা করতে এসেছি, যাতে তোমার সাথে সামনাসামনি কথা বলতে পারি। তুমি নিজের কোনো ক্ষতি করো না। তোমার বাবা মা যে জায়গায় তোমার বিয়ে দিতে চায়, তুমি চুপচাপ বিয়ে করে নাও, কারণ আমি তোমার জন্য কিছুই করতে পারবো না। ও শক্ত গলায় এসব বলল। ওর শব্দে কোনো নরম ভাব ছিল না, যদিও আমার চোখ দিয়ে জল পড়তে শুরু করেছিল। আমি এক ঝটকায় ওর হাত থেকে নিজের হাত ছাড়িয়ে ওর দিকে তাকিয়ে বললাম, তুমি আমার সাথে একদমই ভালো করনি। তুমি আমার জীবনে ২ বছর শেষ করে দিয়েছ। এটা বলে আমি কান্না করতে করতে ভাঙা হৃদয়ে বাড়ির দিকে চলতে লাগলাম। পার্ক থেকে বাড়ি অবধি কিভাবে এসেছি সেটা একমাত্র আমিই জানতাম। বাড়িতে এসে নিজের ঘরের মধ্যে বসে খুব কান্না করছিলাম। সারাদিন আমি কিছুই খাইনি। আমার মা বারবার আমার কাছে এসে জিজ্ঞেস করছিল, মা তোর কিসের এত খারাপ লেগেছে যে দুপুরের পরে বাইরেই আসিসনি। আমি আমার মাকে বলতেও পারছি না যে আমার উপর দিয়ে কি ঝড় বয়ে গেছে। সময় ধীরে ধীরে কাটতে লাগলো, কিন্তু আমার ক্ষত একটু পূরণ হলো না। আমি সবসময় চুপচাপ থাকতে লাগলাম। আজকে অন্য দিনের মতোই সাধারণ দিন ছিল, আর আমি আমার মায়ের কাছে বসেছিলাম। মা এখন বেশিরভাগ সময় আমাকে নিজের সাথেই রাখতো। তার নিশ্চয়ই আমার কষ্ট অনুভব হয়ে গেছিল। এ কারণে সে বেশিরভাগ সময় আমাকে একলা ছাড়তো না। মায়ের কাছে বসা সবেমাত্র কিছু সময় হয়েছিল, তখনই হঠাৎ আমাদের ঘরের দরজার বেল বাজল। মা চমকে দরজার দিকে দেখল।
এখন দুপুরে 1টা বাজে। এই সময় বাবা বা দাদা আসতো না। এই কারণে মা অবাক হয়ে বলল, এই সময় আবার কে এলো? তুই এখানে বস, আমি দেখছি। এটা বলে সে দরজার দিকে এগিয়ে গেল। আমার মন করলো আমি ঘরের মধ্যে চলে যাই, কিন্তু কিছুক্ষণ পরে আমার মা আনন্দে হাসতে হাসতে ঘরে এলো। কেননা বাড়িতে তার বান্ধবী আর তার স্বামী এসেছিল। মা তাদের ভিতরে নিয়ে এলো। তার মুখ থেকে হাসি থামার নামই নিচ্ছিল না। মায়ের বান্ধবী অনেকদিন পরে এলো। আমিও তাকে দাঁড়িয়ে ওয়েলকাম করলাম, কিন্তু তিনি আমাকে নিজের বুকে জড়িয়ে বললেন, আমি জানি আমার এই মায়ের শরীর ঠিক নেই, এই কারণে আমি এখানে এসেছি। আমার মা তাড়াতাড়ি করে তাদের জন্য জল নিয়ে এলো। তারপর আমার মাও আমাকে আদর করতে লাগলো। এতে আমি খুব অবাক ছিলাম যে এই দুজনে হঠাৎ করে কি হয়েছে, তাদের মধ্যে আমার প্রতি এত ভালোবাসা কেন জেগে উঠেছে। কিছুক্ষণ পরেই আন্টি আমার মায়ের দিকে তাকিয়ে বলল, তোর স্বামী কখন আসবে? আমায় খুব দরকারি একটা কথা বলতে হবে। আমি খুব গুরুত্বপূর্ণ একটা কাজে এখানে এসেছি। মা তাড়াতাড়ি করে বাবাকে কল করে বলল, তুমি এক্ষুনি এসে যাও, আমার বান্ধবী মিতা এখানে এসেছে। মা বাবাকে ফোন করে নিজে রান্নাঘরে গিয়ে তাদের জন্য ব্যবস্থা করতে লাগলো। আন্টি আমার সঙ্গে এদিকের ওদিকের কথা বলতে লাগলো, আর আঙ্কেল নিজের মোবাইলে ব্যস্ত হয়ে পড়ল। কিছু সময় পরে বাবা আর দাদা দুজনেই এসে গেল। এরপরে হঠাৎ করে আন্টি বাবাকে বলতে লাগলো, দাদা আজকে আপনার কাছে অনেক আশা নিয়ে এসেছি। আজকে আমি আপনার বাড়ি খুবই দামি একটা জিনিস চাইতে এসেছি। কথা বলার ধরন খুব অদ্ভুত ছিল, তাই আমি চমকে তার দিকে তাকালাম। তার কথার মানে আমি খুব ভালোভাবেই বুঝে গেছি। আমার হৃদয় খুব জোরে জোরে ধুকধুক করতে শুরু করলো, আর আমার চোখে জল এসে গেল। আমি রনকে ছাড়া কখনো কারো ব্যাপারে ভাবিও নি, তাই আমি মনে মনে প্রার্থনা করেছিলাম আন্টি নিজের ছেলের জন্য আমাকে না চেয়ে বসেন। আন্টি বাবার দিকে তাকিয়ে বলল, আজকে আমরা আপনার মেয়েকে আমার ছেলের জন্য চাইতে এসেছি। আমার ছেলে জয়ের জন্য আপনার মেয়েকে ভালোই লেগেছে, তাই আমি ভেবেছি দুজনকে এক করে দেওয়া হোক, যাতে আমাদের বন্ধুত্ব আরো ভালো হয়। আন্টির কথা শুনে বাবার মা খুশিতে যেন নেচে উঠল। একই রকম অবস্থা আমার দাদারও ছিল, কিন্তু আমার হৃদয় কাঁপছিল। আমি অনেক কষ্টে নিজের চোখের জল কন্ট্রোল করে মাথা নিচু করে নিলাম। আমার মন করছিল আমি সবকিছু ছেড়ে ছুড়ে দূরে কোথাও চলে যাই। মা তাড়াতাড়ি করে বলল, এর থেকে ভালো আর কি হতে পারে? আমরা এই সম্বন্ধের জন্য রাজি। যদিও আন্টি বাবার দিকে আশার চোখে তাকিয়েছিল, আর বাবাও এই একই শব্দ রিপিট করলো। আসলে বাবা মায়ের আগে থেকেই ইচ্ছা ছিল আন্টির সাথে কথা বলার, কিন্তু লজ্জায় আর সংকোচের কারণে বলতে পারেনি। কিন্তু আজকে আন্টির মুখ থেকে জয়ের ব্যাপারে শুনে তারা দুজন খুশিতে নেচে উঠেছিল। আন্টি সঙ্গে সঙ্গে উঠে সাথে নিয়ে আসা মিষ্টি সবাইকে খাওয়াতে লাগলো। সে আমার মুখে মিষ্টি ঢুকিয়ে দিল আর আমাকে অনেক আশীর্বাদ করলো। আমি বড়দের সামনে চুপচাপ রইলাম। আমি একটা শব্দও বলিনি। আমার কাছে আমার মা বাবা খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু তারা আমার জন্য পছন্দ করে নিয়েছে, তাই আমি চুপ থাকায় ভালো মনে করলাম। আন্টি আর আঙ্কেল সন্ধ্যা হতে হতে আমাদের বাড়ি থেকে চলে গেল, আর কথা পাকা করে গেল যে এই মাসে আমার বিয়ে হবে। মা আর বাবারও এতে কোনো অসুবিধা ছিল না, কিন্তু আমি অন্য কিছু ভেবেছিলাম। আমি চাইতাম না আমার বিয়ে এখনই হোক, কেননা আমি সবেমাত্র সেই সময় পার হচ্ছিলাম যেখানে আমার কিছুই ভালো লাগছিল না। সন্ধ্যাবেলা আন্টি চলে যাওয়ার পরে হঠাৎ করে মা আমার হাত ধরে আমাকে নিজের কাছে বসিয়ে বলল, তোকে একটা দরকারি কথা বলতে হবে। মা এখনো কিছু বলতেও পারেনি, তখনই বাবা আর দাদাও সেখানে এসে বসে গেল। আর লজ্জায় আমার মাথা নিচু হয়ে গেল। আমি জানতাম আমার সাথে এখন সেটাই হবে যেটা আমার বাবা মা চাইবে। আমার মা আমাকে বলল, তুই হয়তো আমার উপর বিরক্ত হয়ে আছিস, কেননা আমি তোর ইচ্ছা না শুনে এই সম্বন্ধের জন্য হ্যাঁ করে দিয়েছি। কিন্তু মা, এই সম্বন্ধটা খুবই ভালো। তুই জয়ের সাথে খুব খুশিতে থাকবি। ওর সহ্য ক্ষমতা অনেক বেশি। এছাড়া ও ভালো চাকরি করে, তোকে খুব খুশিতে রাখবে। যদিও আমি আমার মাকে এটা বলতে পারিনি যে আমার খুশি জয়কে নয় বরং রনকে, যে আমার সমস্ত হৃদয়ের মালিক। কিন্তু আমি চুপচাপ মাথা নিচু করে শুধু এটাই বলেছিলাম যে তোমাদের যেরকম ভালো মনে হয়। যদি তোমরা আমার জন্য জয়কে পছন্দ করো তাহলে আমার কোনো অসুবিধা নেই। আমি এটা বলে ঘরের মধ্যে চলে গেলাম, আর দরজার সাথে পিঠ লাগিয়ে বসে কান্না করতে লাগলাম। আমার হৃদয় এমন অবস্থা ছিল যে আমার মনে হচ্ছিল আমি এখনই নিজেকে শেষ করে দিই, যাতে এই বিয়ের তামাশা এখানেই শেষ হয়ে যায়। কিন্তু আমি এরকম করতে পারলাম না, কারণ আমি কোনো অবস্থাতে নিজের মা বাবার সম্মান নষ্ট করতে পারতাম না। সময় ধীরে ধীরে কাটতে লাগলো, আর 1 সপ্তাহের মধ্যেই আমার মা বাবা আমার বিয়ের দিন ঠিক করে দিল। এই সপ্তাহে আমার দুনিয়া অন্ধকারে ডুবে গেল। আমি বুঝতে পারছিলাম না যে জীবন আমার সাথে কিরকম খেলা খেলছে। এই সপ্তাহে আমার ভালোবাসা আমাকে ছেড়ে চলে গেছে, আর এই সপ্তাহে আমার জীবনে এমন একটা লোক আসছে যার প্রতি আমার কোনো অনুভবই ছিল না।
আজকে আমার বরযাত্রীরা আসার দিন। আমি চুপচাপ নিজের ঘরে বসেছিলাম। হৃদয় এরকম করছিল যেন মরেই যাই। কিন্তু বাবা মার খাতিরে আমাকে এই পরীক্ষা পার হতে হবে। আমি সবেমাত্র নিজের চিন্তায় ডুবেছিলাম। তখনই হঠাৎই জানলার ঠকঠক আওয়াজ হলো। আমি হতবাক হয়ে জানলার দিকে তাকালাম। এরপরে হঠাৎই জানলা খুলে গেল আর একটা লোক ঘরের মধ্যে প্রবেশ করলো। আমি সবে চিৎকার দিতে যাচ্ছিলাম, তখনই আমার নজর সেই লোকটার মুখের উপরে পড়ল। আর তাকে দেখে আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেল। আমার বিশ্বাস হচ্ছিল না যে এই সময় ও এখানে এসেছে। যদি কেউ ওকে এখানে দেখে নেয় তাহলে আমার খুব বদনাম হয়ে যাবে। কেননা সে আর কেউ নয়, বরং আমার ভালোবাসা, আমার বয়ফ্রেন্ড রন। ও আমার পাশে এসে আমাকে বোঝানোর সুযোগ না দিয়েই আমার কোমরে হাত দিল আর আমাকে নিজের কাছে টেনে বলল, তুমি এত তাড়াতাড়ি বিয়ে করে নিলে? আমি তো ভেবেছিলাম। ও আরো কিছু বলতো তার আগে আমি বললাম, হ্যাঁ করে নিলাম। এতে তো তোমার কোনো অসুবিধা হওয়া উচিত না, কেননা তুমি আমাকে ছেড়ে চলে গেছো। এখন আমি যাকেই বিয়ে করি আর যে সময় করি, এটা আমার ব্যাপার। ওর কথা শুনে রাগে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল। কিন্তু ও শান্ত স্বরেই বলল, না আমি তোমার উপরে অভিযোগ করেছি আর না তো অন্য কিছু বলেছি। আমি শুধু তোমাকে একটা গিফট দেওয়ার জন্য এসেছি, যেটা খুব তাড়াতাড়ি তোমার কাছে আসবে। এটা বলে ও একটা ডিব্বা আমার দিকে এগিয়ে দিল। এরপরে ও আরো কিছু বলতো, তার আগে ঘরের দরজায় আওয়াজ হলো আর আমি চমকে দরজার দিকে দেখতে লাগলাম। তখনই হঠাৎ করে রন আমাকে ছেড়ে তাড়াতাড়ি করে জানলার দিকে এগিয়ে গেল আর বলে, সময় মতো খুলে নিও, না হলে খুব লোকসানে পড়বে। এটা বলে ও জানলা দিয়ে বাইরে বেরিয়ে গেল। আমি তাড়াতাড়ি করে দরজার কাছে গিয়ে দরজা খুলে দেখলাম আমার মা দাঁড়িয়ে আছে। সে আমাকে দেখে বলল, দরজা আটকে কি করছিস মা? আমি তার দিকে তাকিয়ে বললাম, আমি নিজের মেকআপ ঠিক করছিলাম, এই কারণে দরজা বন্ধ করে নিয়েছিলাম। কেন, কি হয়েছে? মা বলল, বরযাত্রী আসতে চলেছে, আমাকে এখন এখান থেকে কিছু জিনিস নিতে হবে, তুই ব্যাস নিজেকে সাজিয়ে গুছিয়ে নে। এটা বলে তিনি কোনায় রাখা গিফটটা উঠালো আর বাইরে বেরিয়ে গেল। চাকরানি তার পিছনে যেত, তার আগে আমি তাকে থামালাম আর একটা গিফট তার দিকে এগিয়ে দিয়ে বললাম, এটাকে স্টোররুমের কোনায় রেখে দাও। আর যদি এর ব্যাপারে তুমি কাউকে বলো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। সেই চাকরানি তাড়াতাড়ি মাথা নাড়িয়ে চলে গেল আর আমি শ্বাস ছেড়ে বাঁচলাম। সঠিক সময়ে যদি রন ঘর থেকে না যেত আর আমি মেকআপ ঠিক করার জন্য যদি ঘরের দরজা বন্ধ না করতাম, তাহলে আজকে আমার খুব বদনাম হয়ে যেত আর আমি আমার মা বাবার চোখে নিচু হয়ে যেতাম। আমি ভগবানকে ধন্যবাদ দিলাম আর নিজের মেকআপ ঠিক করতে লাগলাম। ওরা আসার কারণে আমি এতটা ভয় পেয়ে গেছিলাম যে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল। আমি ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম যে আমাকে আর কখনো যেন রনের মুখ না দেখতে হয়। কিন্তু আজকে ওকে দেখে নেওয়ার পরে আবার একবার আমার হৃদয় উথাল পাথাল শুরু হয়ে গেছিল। আমার হৃদয় থেকে হঠাৎ একটা প্রার্থনা বেরিয়ে এলো, কাশ যদি এই ছেলেটা আমার স্বামী হতো তাহলে কত ভালো হতো। এ আমার জীবনে সবচেয়ে সুন্দর আর পছন্দের মানুষ ছিল, কিন্তু হয়তো আমার ভাগ্য তার সাথে ছিল না। এই ভেবে আমি নিজেকে বুঝ দিলাম। কিছু সময় পরে হঠাৎ বরযাত্রী আসার আওয়াজ শুনতে পেলাম। বাইরে থেকে বাজনার আওয়াজ আসছিল আর আমি চুপচাপ বসে রইলাম। আমি জানতাম আমার ভালোবাসা শেষ হয়ে গেছে। আমি যত ভালোবাসার বেশি ফেলেছি, এখন আমাকে সমঝোতা করতে হবে আর নিজের স্বামীর সাথে একটা সুন্দর জীবন কাটানোর নাটক করতে হবে। কিছু সময় পরে মা আর বাবা ঘরের মধ্যে এলো। বাবা আমাকে বুকে জড়িয়ে আমার মাথা ভালোবাসার চুমু দিয়ে বলল, মা নিজের খেয়াল রাখিস, তোর বাবা এখনো জীবিত আছে। যদি তোর কখনো কোনো জিনিসে অসুবিধা হয় তাহলে নিশ্চিন্তে আমাকে বলিস, আমি তোর জন্য কোনো অপরিচিত লোক নই। তারা আমাকে নিয়ে বাইরে এলো আর তাড়াতাড়ি করে আমার বিয়ের রীতিনীতি শুরু হয়ে গেল। আমি মাথা নিচু করে জয়ের পাশে বসে ভাবলাম, এখন এই সেই লোক যে আমার জীবনে থাকতে চলেছে আর আমাকে তার সাথে নিজের জীবন কাটাতে হবে। এই কথা ভেবে আমার মন ছটফট করছিল। কিছু সময় পরে বিয়ের সমস্ত রীতিনীতি শেষ হয়ে গেল আর আমি জয়ের বউ হয়ে গেলাম। আমার চোখ দিয়ে জল পড়ছিল। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিল। মা আমার পাশে বসে আমাকে খাবার খাওয়াচ্ছিল, সাথে আমাকে বোঝাচ্ছিল যে আমাকে আমার শ্বশুরবাড়িতে কিভাবে থাকতে হবে। আন্টির হৃদয় দুঃখ দিস না, তার সেবা করিস, জয়ের খেয়াল রাখিস, আঙ্কেলের সমস্ত কথা মেনে চলবি। আমি চুপচাপ মাথা নিচু করে ভালো মেয়ের মতো সমস্ত কথায় মাথা নাড়িয়ে যাচ্ছিলাম। কিছু সময় আরও কাটলে আমার বিদায় ঘোষণা হয়ে গেল। বাবার অবস্থা খুব খারাপ ছিল, কারণ আমি তার একমাত্র মেয়ে। এই কারণে সে খুব কান্না করছিল, সাথে মাও। আমার হৃদয়ও দুঃখে ভরে উঠেছিল। আমি আমার বাবার গলা জড়িয়ে খুব কান্না করেছিলাম। এরপর জয় আমার বাবার গলা জড়িয়ে তাকে অনেক সান্ত্বনা দিল
আমি এক মুহূর্তের জন্য হতবাক হয়ে ওকে দেখছিলাম, কেননা ও অন্য ধরনের মানুষ ছিল। ও কারোর সাথে খুব একটা কথা বলতো না। আমাদের প্রায় নিমন্ত্রণ বাড়িতে দেখা হতো, তখন ও কোনো কোণাতে বসে নিজের মোবাইলে মগ্ন থাকতো, না হলে বড়দের মধ্যে বসে কথাবার্তা বলতে থাকতো। এই কারণে যখন ও আমার মা বাবাকে এত সান্ত্বনা দিল, তখন আমি কিছুটা অবাক হয়ে গেছিলাম। সবার মধ্যে ও আমার হাত ধরে বিদায় নিয়েছিল। যখন আমি গাড়িতে ওর পাশে বসলাম, তখন হঠাৎই আমার রনের কথা মনে পড়ে গেল। কিন্তু আমি আমার হৃদয়কে কাবু করে নিলাম, কেননা এখন আমার হৃদয়ে শুধু জয় আছে, আর এটা আমাকে সমস্ত অবস্থাতেই মেনে নিতে হবে। গাড়ি নিজের গতিতে চলছিল, আর আমরা দুজন চুপচাপ বসে রইলাম। গাড়ি কিছুক্ষণ চলার পরে আমরা আন্টির বাড়িতে পৌঁছে গেলাম। সেখানে আমার আপ্যায়ন খুব সুন্দরভাবে হলো। ও আমাকে এক মুহূর্তের জন্য একলা ছাড়েনি। যদিও এই পরিবার আমার জন্য কোনো অচেনা না, যদিও আজকে আমি এখানে একটা অন্য পরিচয়ে এসেছিলাম, এই কারণে আমার কিছুটা নার্ভাস অনুভব হচ্ছিল। কিছু সময় পরে আমাকে স্বামীর পাশে বসিয়ে আন্টি পরিবারের রীতিনীতি শুরু করে দিলেন। পরের দিন বাসর ঘরে ঢুকে ঘরের সাজসজ্জা দেখে আমি হতবাক হয়ে গেলাম। জয় ঘরের মধ্যে ঢুকে খুব নরম গলায় বলল, তুমি জানো, এই ঘরটা আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার জন্য সাজিয়েছি। বলো কেমন হয়েছে। আমি কয়েক মুহূর্তের জন্য একদমই চুপ হয়ে গেলাম। ওর সাথে আমার একটা অদ্ভুত সংকোচ অনুভব হচ্ছিল। না আমি কখনো ওর সঙ্গে বেশি কথা বলেছি, আর না আমার সাথে ওর বেশি মিল ছিল। আমি কিছুটা ঘাবড়ে বললাম, খুব ভালো হয়েছে। তখন ও হঠাৎ করে আমাকে নিজের বুকে জড়িয়ে নিল। ধীরে ধীরে আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, শুধু ভালো নাকি খুব ভালো? আমি কাঁপা গলায় বললাম, হ্যাঁ খুব ভালো হয়েছে। ও হঠাৎ করে আমাকে নিজে থেকে আলাদা করলো, আর আমার মাথার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে, সবকিছু ঠিক আছে? তোমার শরীর ঠিক আছে তো? আমি হালকা মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম, কিন্তু আমার চোখে জল চলে এসেছিল। ও আমার হাত ধরে আমাকে বিছানায় বসালো, আর বলল, কি হয়েছে, তুমি এতটা চিন্তিত কেন? কোনো সমস্যা থাকলে আমাকে বলো, আমি তোমার সেই সমস্যা দূর করে দেব। আমি ধীর করে বললাম, না কোনো কারণ নেই, ব্যাস কিছুটা টেনশন হচ্ছে। আমার কথা শুনে ও হালকা হাসলো, আর বলল, চিন্তা করার কোনো দরকার নেই, আমি আছি তো তোমার কাছে। এটা বলে ও আমার পাশে বসে গেল, আর আমার হাত ধরে নিল। ধীরে ধীরে ও আমার হাতে আদর করতে করতে আমার কাছে আসতে শুরু করে গেল। আমার চোখে জল ছিল, আমার হৃদয় কষ্টে ভরে উঠেছিল। যে মানুষটাকে আমি নিজের জন্য ভেবেছিলাম, সে আমার হয়নি। এই কারণে আমার হৃদয় খুবই অদ্ভুত অবস্থা ছিল। কিন্তু স্বামীর অধিকার পূরণ করার আমার জন্য জরুরি। এই কারণে আমি চুপচাপ মাথা নিচু করে নিলাম, আর নিজের শরীর ওর হাতে ছেড়ে দিলাম। সময় ধীরে ধীরে কাটতে লাগলো, কিন্তু আমার হৃদয়ে কোনো অনুভব ছিল না। পরের সকালে যখন আমি উঠলাম, তখন ঘরের মধ্যে কেউই ছিল না। আমি তাড়াতাড়ি করে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ঘড়িতে 10টা বাজে। সঙ্গে সঙ্গে আমি নিজের কপাল চাপড়ে বিছানা থেকে উঠলাম, আর নিজের উপরে রেগে বললাম, এটা কি করে দিয়েছি আমি? আজকে শ্বশুরবাড়িতে আমার প্রথম দিন, আর আজকে আমি লেট করে দিয়েছি। আমি তাড়াতাড়ি করে বাথরুমের ভেতরে চলে গেলাম, আর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে এলাম। সামনেই জয় বসেছিল। ওকে দেখে বললাম, যখন তুমি উঠেই গেছিলে, তাহলে আমাকে উঠিয়ে দিতে। আমি নিজের চুল বাঁধতে বাঁধতে কথা বললাম। তখন হঠাৎ ও আমার পিছনে এসে আমার চুল খুলে বলল, কোনো ব্যাপার না, দেরি হয়েছে তো কি হয়েছে? আমি হেসে ওর দিকে আবার চুল বাঁধতে লাগলাম। তখন ও মাথা নাড়িয়ে বলল, না না, খোলা থাকতে দাও, ভালো লাগছে। আমি খুব অবাক হয়ে গেলাম। এরপর আমি চুপচাপ হালকা মেকআপ করে ওর সাথে নিচে এসে গেলাম। ধীরে ধীরে সময় কেটে যাচ্ছিল। আমি ওর সাথে আমার নতুন জীবন শুরু করে ফেলেছি। আজকে আমার বিয়ে পুরো 1 মাস হয়ে গেছে, আর আজকে আমার শরীরে অদ্ভুত অনুভব হতে লাগলো। এই কারণে আমি জানলার কাছে ঠান্ডা হাওয়ায় দাঁড়িয়ে রইলাম। কিছু সময় কাটার পরে হঠাৎ করে আমার বমির মতো মনে হলো। আমি তাড়াতাড়ি বাথরুমে চলে গেলাম। সেখানে গিয়ে বমি করে আমি খুব ক্লান্ত হয়ে গেলাম, আর সেখানেই বসে পড়লাম। কিছু সময় কাটার পরে এসে জয় আমাকে ডাকলো। অনেক কষ্টে বললাম, আমি এখানে আছি। জয় তাড়াতাড়ি করে বাথরুমে এসে গেল, আর আমাকে এই অবস্থা দেখে বলল, কি হয়েছে, তুমি বাথরুমে এরকম ভাবে বসে আছো কেন? আমি খুব ধীর গলায় বললাম, আমার শরীর একদমই ঠিক মনে হচ্ছে না। ও তাড়াতাড়ি করে আমাকে কোলে উঠিয়ে বাইরে এনে বিছানায় বসিয়ে দিল, আর আমার দিকে তাকিয়ে বলল, যদি ভালো অনুভব না করো, তাহলে ডক্টরের কাছে চলো। আমি 2 দিন থেকে লক্ষ্য করছি যে তোমার অবস্থা খারাপ হচ্ছে। মাও আমাকে এটাই বলেছিল যে তোমাকে একবার ডক্টরের কাছে চেক আপ করিয়ে আনতে। না জানি কেন তার খুশি অনুভব হচ্ছে। ওর একথা শুনে আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম, যে এত তাড়াতাড়ি এটা কিভাবে হতে পারে। ও আমাকে ক্লিনিকে যাওয়ার জন্য রেডি হতে বলে বাইরে চলে গেল। আমি নিজেকে বুঝ দিয়ে বললাম, না, এরকম হতেই পারে না।
সবে তো আমাদের বিয়ে 1 মাস হয়েছে। এত তাড়াতাড়ি আমি খুশির খবর কিভাবে দিতে পারি? কিন্তু আমি চুপ থাকায় ভালো মনে করলাম। আর তাড়াতাড়ি করে হালকা মেকআপ করে রেডি হয়ে গেলাম। আমরা স্বামী-স্ত্রী ক্লিনিকের জন্য বেরিয়ে পড়লাম। আমার শাশুড়ি আমাকে অনেক আশীর্বাদ করলেন। কিছু সময় পরে আমরা ক্লিনিকে পৌঁছে গেলাম। কয়েকজন রোগীর পরে আমাদের নম্বর এলে জয় আমাকে নিয়ে ভিতরে গেল। ডক্টর ম্যাডাম আমার চেকআপ করা শুরু করে দিলেন। আর আমার দিকে তাকিয়ে বললেন, আপনার বেবি পুরো 1 মাসের হয়ে গেছে। আমার মনে হচ্ছিল যেন আমার হৃদয় বন্ধ হয়ে গেছে। কিন্তু জয়ের মুখের উপরে একটা হালকা হাসি ছড়িয়ে গেছিল। এরপর ডক্টর ম্যাডাম বললেন, আপনাকে নিজের খুব ধ্যান রাখতে হবে, কেননা আপনার শরীরে খুবই রক্ত কম। আপনি কোনো রকম দুশ্চিন্তা করবেন না। এরপর আমার স্বামীকে বললেন, এনার শরীর খুবই দুর্বল, এনার পুরো বেড রেস্ট আর দেখাশোনা করার দরকার। সময় খুব তাড়াতাড়ি কাটতে লাগলো। ডক্টরের প্রেসক্রিপশনের মতো জয় আমার খুব খেয়াল রাখত। ওই এক মুহূর্তের জন্য আমাকে একলা ছাড়তো না। তার ভালোবাসায় আমি সবকিছু ভুলে গেছিলাম। আমার এরকম মনে হতো যেন আমার একটা নতুন জীবন শুরু হয়েছে। প্রেগন্যান্সির সময় যে ভালোবাসা স্বামীর থেকে স্ত্রী পায়, সেটা সে সারা জীবন মনে রাখে। আমারও এরকমই অবস্থা ছিল। আমার এরকম মনে হতো যেন আমার জীবনে শুধু জয় আছে, রন তো যেন কখনোই ছিল না। আর না তো আমি কখনো সেই মানুষটার কথা মনে করতে চাইতাম। 9 মাস সময় যখন চোখের পলকে পার হয়ে গেল, সবসময় জয় আমার এত খেয়াল রাখতো যে আমি যেন একটা আলাদাই দুনিয়াতে ছিলাম। আমার শ্বশুরবাড়ির লোকেরা খুব ভালো ছিল। আন্টি আঙ্কেল আমার খুব খেয়াল রাখতো আর আমাকে খুব ভালোবাসতো। আজকে আমার ডেলিভারি, এই কারণে আমি কিছুটা টেনশনে ছিলাম। না জানি আজকে আমার সাথে কি হতে যাচ্ছে। সমস্ত মেয়ের জন্য এই সময়টা খুব কষ্টদায়ক আর ভয় পাওয়ার মতো হয়। সমস্ত মেয়েকে জীবন মৃত্যুর লড়াই লড়তে যেতে হয়। এই কারণে আমি খুব ভয়ে ভয়ে ছিলাম। নার্সিংহোমে পৌঁছানোর সাথে সাথে ডক্টর আমাকে অজ্ঞান করে দিয়েছিল। কয়েক ঘন্টা পরে জ্ঞান ফিরলে দেখলাম ভগবান আমাকে একটা খুব সুন্দর দেখে একটা ছেলে উপহার দিয়েছেন। সবাই আমার ছেলেকে কোলে নিয়ে আদর করছিল। আমার জ্ঞান ফিরতে দেখে জয় তাড়াতাড়ি আমার কাছে এলো আর সবার সামনে আমার মাথায় ভালোবাসার চুম্বন দিল। ও বাচ্চা কোলে দেওয়ার সময় আমাকে নিজের বুকে জড়িয়ে নিল আর ভালোবেসে বলল, জান, আমার আজকে তুমি আমাকে সেই গিফট দিয়েছো যেটা আমি সব সময় চাইতাম। নিজের সন্তানকে কোলে নিয়ে যে শান্তি আর আনন্দ হচ্ছে সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আর এই সবকিছু শুধুমাত্র তোমার কারণেই হয়েছে। আমি খুশি হয়ে তার গলা জড়িয়ে ধরলাম। ডেলিভারি পরে আমি আমার বাবার বাড়িতে চলে গেলাম, কারণ একটা মেয়ের জন্য এই সময় খুব গুরুত্বপূর্ণ হয়। আর এই সময় মা কাছে থাকলে মেয়ে শান্তি আর আরাম অনুভব করে। আমার মা সমস্ত সময় আমার খেয়াল রাখতো। মায়ের কাছে আসা পুরো 1 মাস হয়ে গেছে। আজকে প্রতিদিনের মতো দিন ছিল। হঠাৎ করে আমার মাথায় রনের খেয়াল এলো। ওর কথা মনে পড়ায় আমি কিছু সময়ের জন্য টেনশনে পড়ে গেলাম। তারপর হঠাৎ করে কিছু একটা ভেবে চাকরানীকে ডাকলাম। রন বিয়ের দিন আমাকে একটা গিফট দিয়ে গেছিল। আরো জোর দিয়ে বলেছিল, তুমি তাড়াতাড়ি এটা খুলে দেখো। কিন্তু আজ ওর আর আমার আলাদা হওয়া পুরো 1 বছর হতে চলেছে। আমার ডাকাতে চাকরানী এলে আমি তার দিকে তাকিয়ে বললাম, তোমার মনে আছে আমার বিয়ের দিন আমি তোমাকে একটা লাল রঙের গিফট দিয়ে বলেছিলাম যে এটা স্টোররুমের কোনায় রেখে দেবে? তোমার কি মনে আছে সে কথা? সে কিছু সময়ের জন্য চুপ থাকলো। তারপর কিছু একটা ভেবে বলল, হ্যাঁ, আমার মনে আছে। আমি তাড়াতাড়ি করে বললাম, যাও আমাকে সেই গিফটটা এনে দাও। আমি ঘরের মধ্যে বসে সেই গিফটটার অপেক্ষা করছিলাম। এক মুহূর্তের জন্য এটা করতে আমার কিছুটা লজ্জা করছিল যে আমি এখন অন্য কারো স্ত্রী, তাই আমার এটা চিন্তা করা উচিত না। কিন্তু আমি দেখতে চাই যে এর মধ্যে কি আছে। কিছু সময় পরে চাকরানি সেই গিফটটা সামনে এনে রেখে দিল। আমি তাড়াতাড়ি সেই গিফটটা খুলে দেখলাম তার ভিতরে একটা রিপোর্ট আছে আর তার সাথে একটা চিঠিও আছে। আমি তাড়াতাড়ি সেই রিপোর্টটা খুললাম আর যা আমার সামনে এলো সেটা পড়ে আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেছিল। আমি হতভম্বার চোখে সেই রিপোর্টের দিকে তাকিয়ে মাথা ঝাঁকিয়ে বললাম, না, এরকম হতেই পারে না, এটা মিথ্যা। এটা বলে আমি নিজের জায়গা থেকে উঠলাম আর নিজের পার্স উঠিয়ে বাচ্চাকে কোলে নিয়ে বাইরের দিকে দৌড় লাগালাম। আমার মাও আমাকে ডাকছিল, কিন্তু আমি তার দিকে ফিরেও তাকালাম না। আমি তাড়াতাড়ি সেই ডক্টরের কাছে গেলাম আর সেখানে গিয়ে আমি ডিএনএ টেস্টের দাবি জানালাম। ডক্টর আমাকে হতবাক হয়ে দেখছিল, কিন্তু আমার অবস্থা দেখে তিনি তাড়াতাড়ি ডিএনএ টেস্ট করতে শুরু করে দিলেন। আর তারপরে যে খবর ডক্টর ম্যাডাম আমাকে দিলেন সেটা আমার চিন্তা ভাবনার বাইরে। তার মানে এই বাচ্চা আমার স্বামীর না, আমার বয়ফ্রেন্ডের, যে আমাকে ছেড়ে চলে গিয়েছে। আমার সেই রাতের কথা মনে পড়ল যখন বাবা মা এক আত্মীয়র বিয়েতে গিয়েছিল আর দাদাও নিজের বন্ধুর বাড়িতে গিয়েছিল। সেদিন রন এসেছিল আর ও আমার সাথে সম্পর্ক করেছিল। তার মানে রন জানতে পেরে গেছিল যে
আমি তার বাচ্চার মা হতে যাচ্ছি। এই কারণে ও আমাকে ছেড়ে দিয়েছিল? আমার হৃদয় ভেঙে পড়েছে। আমি আমার বাচ্চাকে নিয়ে আমার মায়ের কাছে ফিরে এলাম। আর মনে মনে ভেবে নিলাম যে আমি জয়কে সমস্ত সত্যিটা জানিয়ে দেব। কেননা যদি আমি তার কাছে কিছু লুকাই, তাহলে এটা তার প্রতি বিশ্বাসঘাতকতা হবে। সন্ধ্যাবেলা যখন জয় দেখতে এলো, তখন আমি তাকে সমস্ত কথা বলে দিলাম। কিন্তু ও আমার কথা শুনে মুচকি হেসে আমার দিকে তাকিয়ে বলল, তোমার এত টেনশন নেওয়ার কোনো দরকার নেই। আর না তো এটা ভাবার কোনো দরকার আছে যে তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো। আমি জানি বিয়ের পরে তুমি আমার সাথে সৎ থেকেছো। আর আমি আগে থেকেই জানি যে এই বাচ্চা আমার না। কেননা তোমার এক্স বয়ফ্রেন্ড বিয়ের 2 দিন পরেই আমার কাছে এসে সবকিছু বলেছিল। কিন্তু আমি তোমার দিক থেকে তেমন কোনো জিনিস দেখলাম না, বরং যখন তোমার সততা দেখলাম, তখন আমি ভেবে নিলাম যে যদি এরকম কোনো জিনিস হয়েও থাকে, তাহলে এতে আমার কোনো পার্থক্য পড়বে না। আমি জয়ের কথা শুনে খুব কান্না করেছিলাম। আর ভগবানকে অনেক ধন্যবাদ দিয়েছিলাম যে আমার জীবনে রনের মতো কোনো মানুষ আসেনি। কেননা ও মানুষ নয়, বরং মানুষরূপী জানোয়ার, যে আমার থেকে দূরে চলে যাওয়ার পরেও আমাকে কষ্ট দিতে চাইতো। ধন্যবাদ বন্ধুরা।